আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, শুক্রবার পজিটিভ 55। তারাপুরের মদনমোহন রোডে যুবককে কুপিয়ে হত্যা, আটক 1। রাজ্যের 27টি জেলায় পেনশন পরিষেবা কেন্দ্রের উদ্বোধন। পরিষেবাটি পেনশনের প্রক্রিয়াকে আরও সহজ করবে বললেন মুখ্যমন্ত্রী। ভুবন পাহাড়কে রাজ্যের দ্বিতীয় অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আম জনতা। শিলচর কালাইন জাতীয় সড়কের অবস্থা বেহাল, শীঘ্রই সংস্কারের দাবি। তাম্বুটিলায় চোরের দলের আক্রমণে গুরুতর আহত 1 যুবক, থানায় মামলা। গৌতম দা, কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুর ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে প্ল্যাটিনাম জুবলি অফার চলছে। একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! এবারে আসছি বিস্তারিত খবরে। কাছাড় জেলায় করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, শুক্রবার পজিটিভ 55, সক্রিয় রোগীর সংখ্যা 194। কাছাড় জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবার জেলায় 35 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর শুক্রবার নতুন করে পজিটিভ হয়েছেন 55 জন। আরটিপিসিআর পদ্ধতিতে 13 জনের এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 42 জনের পজিটিভ ধরা পড়ে। এদিন 314 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, 42 জনের পজিটিভ ধরা পড়ে। 20 জনের আরটিপিসিআর করা হলে 13 জনের পজিটিভ ধরা পড়ে। 1 জুলাই থেকে এখনো পর্যন্ত জেলায় 569 জনের সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা 194। 192 জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন, 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। শিলচর তারাপুরের মদনমোহন রোডে যুবককে কুপিয়ে খুন, আটক 1 যুবক, চাঞ্চল্য এলাকা জুড়ে। শিলচর শহরের তারাপুর এলাকায় 1 যুবকের লোমহর্ষক হত্যাকাণ্ডকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারাপুর পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা মদনমোহন রোডের নাগাপট্টিতে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত যুবক বছর 21-এর বিবেক দে। এই ঘটনায় বিবেকের বন্ধু 22 বছরের গাইহাই কামাইকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শিলচর মালুগ্রামের অধরনাথ কলোনি সংলগ্ন মেলা রোডের বাসিন্দা বিবেক দে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা রানাদের স্কুটি নিয়ে বের হয়। রাত আনুমানিক 10টা নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাবার কাছে ফোন যায় যে ওনার ছেলের মৃত্যু ঘটেছে। জানা গেছে, বিবেক দে মদনমোহন রোডের নাগাপট্টির বাসিন্দা গাইহাই কামাইয়ের আধার কার্ড সহ অন্যান্য জরুরি নথিপত্র নিজের কাছে রেখেছিল। এ নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরেই মনোমালিন্য চলছিল। এরই সূত্রপাতে তারাপুর নাগাপট্টি এলাকায় দুজনের মধ্যে বিবাদ ঘটলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে ঘটনার পর কে বা কারা বিবেককে মেডিকেলে নিয়ে যান তা জানা যায়নি। এদিকে তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাগাপট্টির গাঁওপুরা সহ স্থানীয় 1 ব্যক্তির সহায়তায় লক্ষ্মীপুর সমষ্টির কাপ্তানপুর নাগাবাজার থেকে ঘাতক গাইহাই কামাইকে গ্রেফতার করতে সক্ষম হন। এছাড়াও ঘাতক যুবকের ঘরের পাশেই থাকা দেয়াল ও রাস্তায় পড়ে থাকা রক্তের দাগও দেখতে পায় তারাপুর পুলিশ। এদিকে শুক্রবার তারাপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ধৃত যুবক গাইহাই কামাইকে সঙ্গে নিয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে নিয়ে যায়।
সেখানে ঘাতক যুবক একটি লাকড়ির টুকরো ও একটি ছুরি বের করে নিজের দোষ স্বীকার করে। ये घर का आदमी नहीं है। आ गया ये यहाँ में वो एक्सीडेंट हुआ ना, सब भाग गया है। आएगा कल। कल आ जाएगा। हाँ, डर गया वो लोग डर गया है। आ तो गया। कितना बजे का? ये तो सर हमको सटीक नहीं जानता। पूरा नजदीक वाला कोई होने से आप बुलाओ तो। आदमी हल्ला होने लगे, आदमी पता नहीं मरेगा न जिएगा, किसने मारा है ये आपको पता है? वो भी तो हमको मालूम नहीं है। मालूम नहीं है। कल पता चल जाएगा कैसे। ये कितना बजे घटना हुआ है? ये तो सर हमको मालूम नहीं, हम तो कोरोना में रहता ना, तो हल्ला हुआ तो हम आया। हल्ला हुआ तब आया, तब आके क्या देखा है आप? हम देखा तो इसका यहाँ में पूरा माथा फटा हुआ जैसा देखा है। हाँ हम बोला पूरा खून निकल गया, उसको लेके जाओ मेडिकल। हाँ। तब तो उसका मोटरसाइकिल कहाँ है? पता नहीं है सर, मोटरसाइकिल को तो हम। এদিকে শুক্রবার শিলচর শ্মশান ঘাটে শোকাহত পরিবেশের মধ্যে বিবেকদের শেষকৃত্য সম্পন্ন হয়। তার শেষকৃত্যে শ্মশানে প্রচুর ভিড় ছিল। অন্যদিকে বিবেকের পরিবার ও পরিজনদের অভিযোগ এই হত্যাকাণ্ডে অন্যান্যরাও জড়িত রয়েছে। বিবেকের পিতা রানা দে সহ অন্যান্যরা গাইহাই কামাই একলাই বিবেককে হত্যা করেছে তা মানতে নারাজ। তারা অভিযোগ করেন এই হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত রয়েছে। পুলিশ যাতে অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করেন এই দাবি জানান স্থানীয়রা। অন্যথায় যদি কোনো ধরনের অঘটন ঘটে তাহলে প্রশাসন দায়ী থাকবে বলে স্পষ্ট ভাষায় মন্তব্য করেন তারা। ছেলের মৃত্যুর ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সুবিচারের দাবি জানান বিবেকের বাবা। এ নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। তার বাবা নি? আমি বিবেকের বাবা। আচ্ছা আমার একই মাত্র ছেলে, 22 বছর বয়স রানিং ছেলে। আচ্ছা আমার এই ছেলেটা শিক্ষার কোনো রেকর্ড নাই যে যাবা, আচ্ছা কিন্তু আমার ছেলের এইভাবে তারা মারছে, একটা না 7টা মারছে কেন এটার মধ্যে, তারপরে মাথার মধ্যে মারছে। থানাত গেছি, তারাপুর থানাত, তারা 7 ঘন্টা টাইম দিছে। 7 ঘন্টার ভিতরে তারা কইছে সবে আনবো দিয়া। আমি 7 ঘন্টা না, আমি 12 ঘন্টা দিয়া, তারপরে কিছু না হয় আমিও শিলচরের মালিক, আমার বাঙালি হওয়া নাগা জায়গা থেকে না, নাগা জায়গা ফাঁস করে এসে প্রশাসন দায়ী, প্রশাসন দায়ীব। এর মতো ছেলে আমার ছেলে পারবো নি, আমার ফটো দেখাই ছেলের, এর মতো ফোয়া আমার ফলে পারবো নি, খাইলিব কাছিয়া। আর আমার ফোয়া যদি মাইরের ফোয়া হয়তো হাতে চাকু পাকু নিল না, আর 7 বার মারার পরে আমার পরে ওর মতো ফোয়া পারবো নি। তার ভিতরে আমরা উপযুক্ত আমরা বিচার চাই, যদি না হয় তাহলে ভবিষ্যতে যদি কোনো ধরনের অঘটন ঘটে এটার জন্য প্রশাসন দায়ী থাকে। মানে যে একজন যে ধরছে এটা আপনারা কয়টা? আমরা মূল আসামি এটা আমরা বুঝতাম না, এটা ভালো কিনা, কারণ এটা আমরা জানি না প্রশাসন ধরছে, কিন্তু এটা একজনের ঘটনা নয়, এটা নিশ্চয়ই 4-5 জনের মধ্যে আমরা সবাই আছে, সবাই আমরা ইয়ে চাই। মানে আপনার হেরা লক্ষ্মীপুর থেকে আনা হয়েছে? লক্ষ্মীপুর থেকে আনা হয়েছে, হেরা লোকাল থেকে ধরা হয়েছে।
কিন্তু তারা আইডি প্রুফ কোনো কিছু দেখানিত নাই, তারা কোনো কিছু কর না, তারা উঠিয়া কেউ লোকে মিলতে দেন না। আমরা নিজেকে দেখছি হেউটিয়া কোনো কিছু কর না, হেউটিয়া করে আমি একলা মারছি, একলা তো মারার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, একলা যদি যদি আপনি নিজে বিচার করুন, একলা যদি মারার হয় তো আপনি কি তা একলা একজন যদি থাকে আপনার লোক আরেকজনে মাইল লাগছে, আপনি কি তা নিজের জান বাঁচাইবার লাগি মারতা নানি? মানে আপনার কইতেছে মানে লগে আরো মানুষ আছে, লগে আরো মানুষ আছে, অ্যারেস্ট করার লাগে অ্যারেস্ট করার লাগি এখানে কি মেডিকেল কলেজও তারা নিজে নিয়ে একলা ফালাই থুই গেছে। তারা 5 জন গেছিলো, তখন আমার অ্যাম্বুলেন্স যারা আছে, অ্যাম্বুলেন্সে যে ছাড়িয়ে গেছে আমরা ডেড বডি, তারা নিজে উঠিয়া কইছে যে 5 জন আসছে। তারা তখন যে ডক্টরেও পর্যন্ত উঠিয়া কইছে যে 5 জন আসছে। তারা তখন আপনারা দেখুন 5 জনটা খেয়ে 5 জন সব কিছু আমরা বাইরে দিয়ে দিই। তার উপরে কোনো পুরানা বিদ্বেষ আছে করিয়ে তার উপরে অ্যাটাক করছে। না, আমরা শুনছি আধার কার্ড তার কাছে আছে, এটা লইয়া একটু যেটা এটা হলো কি আনন্দ, তার অন্যরকম কোনো কিছু হয়তো তার বন্ধু বান্ধবের মধ্যে চলাফেরার মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে যেন এরকম যে ঘটনা ঘটবে আমরা তো বিশ্বাস আসলো না। যে হাজার হইলেও তো তারা অন্য জাতীয় হোক, যেহেতু তারা লোকে সবসময় উঠে বসে খায়, চলাফেরা করে, তার আড্ডাটাই খেলা, অথচ তার এখান থেকে তারা এই গল্লির মধ্যেই তার ঘটনাটা ঘটছে। নিশ্চয়ই তারার মধ্যেই কেউ প্রশাসনে যদি কইয়া থাকে যে 7 ঘন্টার ভিতরে আমি অ্যারেস্ট করাই দেখাইব, তার কাছে আমরা বিনম্র অনুরোধ থাকবো যাতে তারা অতি সত্তর তারা অ্যারেস্ট করে। মানে একজন যে অ্যারেস্ট করছে লক্ষ্মীপুর থেকে, লক্ষ্মীপুর তো ঘটনা ঘটছে না, ঘটছে তো উকিলবাজার। আচ্ছা, তো উকিলবাজার ঘটনা ঘটলে লক্ষ্মীপুরের লোকে কি তার সম্বন্ধ রইল বা সম্পর্ক থাকবে? কালকে রাতে আমরা 10:30 11টার সময় আমরা খবর পাইছি, তাও মেডিকেল আওয়ার পরে হ্যাঁ অলরেডি মারাও গেছে। এখন যারা একজন আসামি ধরাইছে, বাকিটা একজনের কাম না, আরও লাগে কয়জনটা আরও ধরতে লাগে। গুণমানসম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট লেন্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার লেন্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, ওয়াওয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। পেনশনভোগীদের অসুবিধা লাঘব করতে রাজ্যের 27টি জেলায় পেনশন পরিষেবা কেন্দ্রের উদ্বোধন। পরিষেবাটি পেনশন গ্রহণের প্রক্রিয়াটিকে আরও সহজ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। পেনশনভোগীদের প্রতি সুবিচার করলে আপনার পেনশন পাওয়ার ক্ষেত্রে আপনি নিজেও সুবিচার পাবেন, এভাবে আধিকারিকদের বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পেনশনভোগীরা পেনশন গ্রহণে যে অসুবিধার সম্মুখীন হন তা লাঘব করতে আজ 27টি জেলায় পেনশন পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ গুয়াহাটি কামরূপ মেট্রো জেলা পেনশন পরিষেবা কেন্দ্রে উদ্বোধন করেন। অনলাইন স্বীকৃতি পোর্টালের মাধ্যমে পেনশন সংক্রান্ত বিষয় সম্বলিত আবেদনপত্র জমা দেওয়া এবং পরিষেবা বই স্ক্যান আপলোড করার সুবিধার্থে পেনশন পরিষেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পেনশনভোগীরা তাদের নিজ নিজ জেলায় এই পরিষেবা কেন্দ্রগুলির মাধ্যমে বিভিন্ন সুবিধা পেতে সক্ষম হবেন এবং এই পরিষেবাটি এখন থেকে পেনশন গ্রহণের প্রক্রিয়াটিকে আরও সহজ করবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধায়ক এবং মেট্রন রমেন্দ্র নারায়ণ কলিতা, বিধায়ক অতুল বরা, রাজ্য উদ্ভাবন ও রূপান্তর কমিশনের চেয়ারম্যান রমেন ডেকা, প্রধান সচিব পেনশন ও পাবলিক কমপ্লেন্স বিভাগ অর্চনা বর্মা, জেলা শাসক পল্লব গোপাল ঝাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র অসমতে 27টা পেনশন সেৱা কেন্দ্ৰৰ উদ্বোধন কৰা হ'ব।
গুৱাহাটী মহানগৰীত এই দায়িত্ব মই পালন কৰিছোঁ আৰু মোৰ সতীৰ্থ মন্ত্ৰীসকলে বিভিন্ন জিলালৈ গৈ আজি এই পেঞ্চন সেৱা কেন্দ্ৰ আৰম্ভ কৰিব। এই পেঞ্চন সেৱা কেন্দ্ৰ আমি জিলা শিক্ষা বিষয়াসকলৰ কাৰ্যালয়ত আৰম্ভ কৰিছোঁ, কাৰণ অসম চৰকাৰে তাৰোপৰি শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ পেঞ্চনৰ দায়িত্ব পেঞ্চন সঞ্চালকালয়ে বহন কৰে আৰু আন কৰ্মচাৰীসকলৰ পেঞ্চনৰ দায়িত্ব একাউণ্টিং বা ইয়াৰ লগত জড়িত গোটেই কামটো আমাৰ এজি অফিচৰ পৰা হয়। মাত্ৰ পেঞ্চন সেৱা কেন্দ্ৰত আমাৰ ছাৰ্ভিচ বুক স্কেনিং কৰিব লাগিব, আপলোড কৰিব লাগিব আৰু পেঞ্চন পাবৰ কাৰণে যিকেইখন নথিৰ প্ৰয়োজন সেইকেইখন আমি পেঞ্চন সেৱা কেন্দ্ৰলৈকে লৈ আহিব লাগিব। বরাক উপত্যকার সুপ্রাচীন ভুবন পাহাড়কে রাজ্যের দ্বিতীয় অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ আম জনতার। সুপ্রাচীন ভুবন পাহাড়কে অসমের দ্বিতীয় অভয়ারণ্য হিসেবে ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আসাম সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এলাকার মানুষ। উল্লেখ্য ৩২০ বর্গ কিলোমিটারের এই এলাকাটি সোনাই ও বরাক নদীর মাঝখানে অবস্থিত। এই অঞ্চলে একটি প্রাইমেট প্রজাতি রয়েছে যা ভারতে সর্বোচ্চ বলে জানা গেছে। এছাড়াও ভুবন পাহাড়ে মেকাক, ক্যাম্পড লঙ্গুর, বানর এবং হাল্ক গিবনের মতো প্রজাতির অনেক প্রাণীও রয়েছে। শুধু তাই নয়, এই প্রাণীটি কিংকোবরা ইত্যাদির মতো বিষধর সাপের পাশাপাশি গরিলা এবং হিমালয়ান শেরোর জন্য মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হয়। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বরাক উপত্যকার ঐতিহ্যমণ্ডিত ভুবন পাহাড় একই সঙ্গে বিখ্যাত শিব তীর্থস্থানও বটে।
সত্যিকার অর্থে এত গর্বিত গৌরবান্বিত অনুভব করছি যে আসাম সরকারের সর্বকালের মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমি প্রথমেই এই অঞ্চলের তরফ থেকে তথা এই ভুবন পাহাড় কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই অনেক দিনের স্বপ্ন, এই ভুবন পাহাড় নিয়ে অনেক দিনের স্বপ্ন জড়িত ছিল, এই স্বপ্ন উনি বাস্তবায়িত করতে চলছেন যে আমাদের এই ভুবন পাহাড়কে অভয়ারণ্য ঘোষণা করার জন্য। তো আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর শুনে শুধু আমরা কমিটি নয়, পুরা বরাক উপত্যকা তথা আসামের মানুষ আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আশা করি এবং আনন্দ উপভোগ করবে যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে আমাদের এই ভুবন পাহাড়কে অভয়ারণ্য ঘোষণা করেছেন। সঙ্গে সবাই মিলে যারা, বিশেষ করে আসামের বর্তমান সরকারকে আমি এই অঞ্চলের পক্ষ থেকে যারা সরকারে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই বরাক উপত্যকার অন্যতম তীর্থস্থান ভুবন পাহাড় মন্দিরের উন্নয়ন কল্পে যে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন সত্যিই আমরা গর্ব অনুভব করছি। আর আগামীতে যে আমরা শুনেছি যে এখানে অভয়ারণ্য হবে, তো আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্ব অনুভব করছি। আকাশে তারা বাজে তাদের বাসরে, মৃদঙ্গ বাজে তাদের নবীন সুদেশে নারে। আমরা কামার বড় আউশিয়া, মাথার সিদ্ধি আনছেন দামে কাশিয়া, গলার নেকলেস আনছেন দামে সুন্দরী লাগিয়া নারে। আমরা কামার বড় আউশিয়া, কানের ঝুমকা আনছেন দামে কাশিয়া, হাতের বালা আনছেন দামে সুন্দরী লাগিয়া নারে। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে, 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 সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। শিলচর কালাইন জাতীয় সড়কের অবস্থা বেহাল, সংকটে যাতায়াতকারীরা, শীঘ্রই সংস্কারের দাবি। শিলচর কালাইন জাতীয় সড়কের ভয়াবহতা বর্তমানে জটিল আকার ধারণ করেছে। সড়কের বর্তমান পরিস্থিতি এত জরাজীর্ণ রূপ নিয়েছে যে যানবাহন সহ যাতায়াতকারী লোক ও স্থানীয়দের চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। ছোট ছোট বাহনগুলো সড়কের পুকুরসম গর্তে পড়ে রোজ দুর্ঘটনার শিকার হচ্ছে। এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত রোগী সহ গর্ভবতী মহিলারাও হাসপাতালে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও এলাকার ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছেন। সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয়রা বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাদের। এমতাবস্থায় সরকার সহ বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। অতি সত্বর শিলচর কালাইন জাতীয় সড়কের সংস্কার কার্য সম্পন্ন করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
শিলচর এনআইটি সংলগ্ন তাম্বু টিলায় চোরের দলের আক্রমণে গুরুতর আহত এক যুবক, মেডিকেল কলেজে চিকিৎসাধীন, থানায় মামলা। শিলচর এনআইটি সংলগ্ন তাম্বুটিলায় চোরের দলের আক্রমণে গুরুতর আহত হয়েছেন শম্ভু দেবনাথ নামের এক যুবক। এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যারাতে তাম্বুটিলা এলাকার মিনা হাজামের ঘরে চোরের দল প্রবেশ করার চেষ্টা চালায়। বিষয়টি আঁচ করতে পেয়ে চিৎকার শুরু করেন মিনা হাজাম। তার চিৎকার শুনে প্রতিবেশী শম্ভু দেবনাথ মিনা হাজামের ঘরে আসার চেষ্টা করেন। মিনা হাজামের বাড়ির সামনে আসতে চোরের দল দা সহ ধারালো অস্ত্র দিয়ে শম্ভুর উপর প্রাণঘাতী হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় চোরের দলটি। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে একটি দা জব্দ করে পুলিশ। এদিকে আহত শম্ভু দেবনাথকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। যে মহিলাটা বাড়ি আইয়া চুর করেছে, দৌড়াইছে, তখন ছেলেটা মানে সামনে আসলো, বাড়ি আইছে, সামনে আওয়ার পরে কইতেছে কোন জায়গা ঢুকছে, তো ঘরের ভিতরে ঢুকছে। তো হ্যাঁ দৌড়াইয়া যখন আইছে ঘরের ভিতরে, তো ঘরের ভিতরে আইয়া একাই আইছে। আওয়ার পরে দরজার মধ্যে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে দেখছে যে কইছে দরজাটা খুলছে, খুলিয়া সারিয়া ডাল হইছে, ডাল হইয়া মানে সেট মারি দিচ্ছে। অলরেডি 2টা সেট মারছে, 3 নম্বর সেট নিজে। আচ্ছা, কার ঘরে ঢুকছিল? এটা মিনার ঘর। মিনা কিটা? মিনা আজাম, মানে চুর মিনা হাজামের ঘরে ঢুকছিল। আচ্ছা, মিনা আজামের ঘরে ঢুকছে। আর হে পাশের বাড়ি পাশের মানে 3 বাড়ি পিছে। হে শব্দ শুনি আইছে? হ্যাঁ, শব্দ শুনি আইছে। হ্যাঁ, কাইছিলি শুনি আইছে। তো ইয়ে কিটা আপনার থানাতে এফআইআর করছেন? হ্যাঁ, কে মারছে চিনছুন না? মানুষটা কিনা মুখ টাকা 2টা মানুষ আছে, একটা জানালা দিয়ে বলে বাকছে, আর একটা সামনে দিয়ে বেরিয়ে গেছে। তখন তো মানে তারা উঠে দেখছে না, তখন কারে ধরতো। তার নাম কিটা? শম্ভু দেবনাথ। বয়স কত? বয়স 35-36। আর বাসা কোন জায়গা? পাঁচশো করে যে মেয়েরূপটা কাম্বুটিলা। হ্যাঁ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবস পালন করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি এবং এআইডিএসও। শুক্রবার অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি এবং এআইডিএসওর যৌথ উদ্যোগে পালন করা হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবস। সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা দিবস হিসেবে এদিন পালন করা হয় দিনটি। এই উপলক্ষে এদিন প্রথমে শিলচরের শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। পরে বিদ্যাসাগরের প্রতিকৃতির সামনে শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে প্রতিবাদী কার্যসূচি পালন করেন সংগঠনগুলোর কর্মকর্তারা। প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন তারা। প্রতিবাদ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনগুলোর কর্মকর্তারা বলেন, কর্পোরেটদের স্বার্থে তৈরি জাতীয় শিক্ষানীতি 2020 আসাম সরকার রাজ্যে বলবৎ করে কার্যত শিক্ষার ব্যাপক বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করছে। তাই যেহেতু শিক্ষাকেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তালিকায় রয়েছে, তাই রাজ্য সরকারকে ক্ষমতা প্রয়োগ করে তা কার্যকর না করতে আহ্বান জানান কর্মকর্তারা। বিদ্যাসাগর 150 বছর আগে যে সংস্কৃত শিক্ষাকে একটা অসার শিক্ষা বলে মন্তব্য করেছে, সেই শিক্ষা আবার তারা চালু করার চেষ্টা করছে। তারা সংস্কৃত ভাষাকে বাধ্যতামূলক করার চেষ্টা করছে। আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, নিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ যে পাশ্চাত্যে যে নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণের ফলে তাদের যে সামাজিক, রাজনৈতিক এবং বৈজ্ঞানিক যে চেতনার জন্ম হয়েছিল, সেই চেতনাকে তিনি ভারতবর্ষে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, যেটা বিদ্যাসাগরও করেছে। আজকের যে শাসক শ্রেণী, তারা সেই রবীন্দ্রনাথের শিক্ষাকেও কোনো মূল্য দিচ্ছে না। তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিন্তাভাবনাকে পদদলিত করে
তারা সেই সাংখ্য দর্শন, বেদান্ত দর্শন এবং পৌরাণিক কাহিনীগুলিকে ইতিহাসের অন্তর্ভুক্ত করে বাধ্যতামূলক করে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ানোর চেষ্টা করছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা ব্যবস্থাটাকেই যদি বেসরকারির হাতে তুলে দেওয়া হয় তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজকে কোন জায়গায় যাবে, সম্পূর্ণ বাণিজ্যিকীকরণ ঘটে যাবে এবং গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হবে। এইভাবে তারা একটা ক্লাস তৈরি করার চেষ্টা করছে এবং তারা শিক্ষিত বেকারের সংখ্যাটা কমানোর চেষ্টা করছে, যাতে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির দাবি তারা না করতে পারে। জিহাদিদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আরও এক ধৃত ব্যক্তির নাম আফসার উদ্দিন ভূঁইয়া। জিহাদিদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আরও এক ধৃত ব্যক্তির নাম আফসার উদ্দিন ভূঁইয়া। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আফসার উদ্দিন ভূঁইয়া। আফসার উদ্দিন মরিগাঁওয়ের মিলনপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আফসার উদ্দিন ভূঁইয়াকে AQIS এবিটির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। আফসার উদ্দিন ও মুফতি মোস্তফা কিভাবে মরিগাঁওয়ে জেহাদি তৎপরতা চালাতো, গ্রেফতার দুই জেহাদির মধ্যে কিভাবে টাকার লেনদেন হয়েছিল, বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন মরিগাঁওয়ের SP অপর্ণা N। तो इस केस में अभी तक 2 आदमी अरेस्ट हुआ है। एक कल जो अरेस्ट हुआ था मुफ्ती मुस्तफ़ा और दूसरा अफसरुद्दीन भूँइया, तो उसको आज कोर्ट में प्रोड्यूस करेंगे। जो मुस्तफ़ा कल अरेस्ट हुआ था उसका 12 दिन का पुलिस रिमांड मिला है, तो अभी बाकी एजेंसीज़ भी उनका पूछताछ चल रहा है। अफसरुद्दीन भूँइया के बारे में वो मुंबई में काम करता था बहुत साल और वो मुस्तफ़ा का काफ़ी क्लोज था। उन दोनों के बीच में काफ़ी फिनेंशियल ट्रांजैक्शंस मिला है और अफसरुद्दीन ने एडमिट किया है कि वो मुंबई बीच जाता था इस मदरसा के लिए चंदा कलेक्ट करने के लिए और पैसा इकट्ठा करने के लिए। और मुस्तफ़ा और इसके बीच में जितना भी फिनेंशियल ट्रांजैक्शन है और वो क्यों हुआ है, कैसे हुआ है, वो सब का भी इन्वेस्टिगेशन चल रहा है। एंड मुंबई में ये काफ़ी आदमी से मिलता था, तो उसका जो मस्जिद है वो कहाँ काम करता था उसका भी अभी पूछताछ चलेगा और इन्वेस्टिगेशन चलेगा। अभी तक बाहर जाने का कुछ एविडेंस नहीं मिला है। और मुंबई में क्या काम करता था? वो 2007 से 8 साल मुंबई में वर्ली नाका में एक मस्जिद में काम पढ़ाई पहले किया था और फिर उसके बाद वहीं पे काम करता था। वो भी वहाँ एक मदरसा में पढ़ाता भी था, तो मुंबई में उसका काफ़ी पहचान है। तो और उसने खुद बोला कि मुस्तफ़ा ने उसको मुंबई भेजा था। वो पैसा किसके लिए यूज़ हुआ, क्या कितना पैसा कलेक्ट हुआ, वो सब अभी उसका अफसरुद्दीन का भी बैंक स्टेटमेंट निकाला गया है, तो उसका जब एनालिसिस किया जाएगा तब पता चलेगा कि किसको ये सब पैसा दिया था। वो अभी उसका फिनेंशियल ट्रांजैक्शन बैंक स्टेटमेंट मिला ही है, तो उसका क्या लिंक है वो तो एनालिसिस के बाद ही पता चलेगा। नहीं, अभी बाहर का कंट्री का तो अभी तक नहीं मिला है। जैसे मुस्तफ़ा का जो फिनेंशियल ट्रांजैक्शंस है, ऐसे एक पैटर्न है कि फॉर एग्जांपल अमीरुद्दीन अंसारी जो कोलकाता में अरेस्ट हुआ था, उसके अकाउंट से मुस्तफ़ा के अकाउंट में पैसा आता था, फिर उसके बाद वो पैसा वो बाकी अकाउंट्स को डिस्ट्रीब्यूट करता था, या तो कैश विड्रॉल होता था या कुछ अकाउंट में या थ्रू फ़ोन पे या अकाउंट ट्रांसफ़र होता था। वो कौन कौन है, क्या क्या है, इसका एक मतलब काफ़ी इन्वेस्टिगेट करना पड़ेगा, वो सब अकाउंट्स आइडेंटिफाई करना पड़ेगा, तभी पता चलेगा कि किस किस के अकाउंट में ये पैसा गया है और किसके लिए यूज़ किया गया है। एक तो जो उसका जमीउल हुदा मदरसा में जो टीचर थे उनको बुलाया गया, और मुस्तफ़ा हुरुसुला में एक बनत मदरसा में 2 to 3 टाइम्स अ वीक पढ़ाता था, उनके जो टीचर्स हैं उनको भी पूछताछ के लिए बुलाया गया है। শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কিশোরের। শুক্রবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক কিশোরের। এদিন বেলা 12টা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর তেমাথা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসা এক অল্টো গাড়ি সাইকেলে যাওয়া কিশোরের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় মেনিপুর প্রথম খণ্ডের দরিদ্র জয়রুল ইসলাম লস্করের বছর 15 পুত্র আব্দুল হামিদ লস্করের। স্থানীয়দের সহযোগে মৃতদেহটি উদ্ধার করে সোনাই পুলিশ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলে প্রেরণ করে। বিকেলে কিশোরের লাশটি বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। সড়ক দিয়ে দ্রুত গতিতে যান চলাচলের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
চলে গেলেন শিলচরের পশ্চিম কৃষ্ণচরণ রোডের বাসিন্দা বিশিষ্ট ব্যক্তিত্ব তথা ধর্মপ্রাণ ব্যক্তি কানুপ্রিয় দাস। বরখলার ভাঙার পাড়ে নাইট সুপারে উত্তেজনা, মাতাল চালক সহ 4 জনকে আটক করল পুলিশ। বরখলা সমষ্টির ভাঙারপাড় এলাকায় গুয়াহাটি থেকে আইজল যাওয়া একটি নাইট সুপার বাসে উত্তেজনা দেখা দেয়। চালকের অতিরিক্ত মদ্যপানের কারণেই এই উত্তেজনার সৃষ্টি হয়। গুয়াহাটি থেকে আইজল যাওয়া ক্যাপিটাল ট্রাভেলসের এই বাসটি একাধিক সড়ক দুর্ঘটনা সংঘটিত করে বলে অভিযোগ করেন যাত্রীরা। ভাঙারপাড় এলাকায়ও আরেকটি দুর্ঘটনা করে এই বাসটি। ভাগ্যক্রমে রক্ষা পান বাসটির 40 জন যাত্রী। এই ঘটনার পর ক্ষুব্ধ যাত্রীরা চালককে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশের কাছে সমঝে দেওয়া হয় মাতাল চালককে। চালক সহচালক সহ 4 জনকে আটক করে পুলিশ। পরিবহন বিভাগের নিষ্ক্রিয়তার জন্যই মাতাল চালকদের বেপরোয়া যান চলাচলের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানান ক্ষুব্ধ যাত্রীরা। শিলংয়ে প্যাসেঞ্জার উঠছে ক্যাপিটাল ট্রাভেলস ওখানে তারা মদ খাইয়া ড্রাইভার পুরা নিশা আছিল। আমরা লাটুম বাইতনে গাড়ি আটকাইতেছিলাম, ক্যাবিনের দরজা খুলে না। আর আমরা দমকি দেয় তারা এই ডমটা বাই আইতে লাগবো, আইয়া শিলচার টনে আইজল দিত, তারা মালিকের অর্ডার এই কথা কইছে। এবার এখানে স্যার আইসই নাই, আমরা এখন তারা নিতই আমরা গাড়ি ফাটাইবো আমরা শিলচার। लेकिन ड्रंक ड्राइवर की वजह से बहुत बड़ा नुकसान होते होते हम लोग बचे हैं। सुनने को तैयार नहीं था कोई। वहाँ पे सोनापुर से लेकर वो कंटिन्यू इतना रफ गाड़ी चलाया है, इतना रफ चलाया, दरवाज़ा लॉक करके रह गया था। कंटिन्यू टोटल ड्रंक था, पूरा ड्रंक होके था वो। और ड्रंक होने के बावजूद लास्ट में जब हम लोग भंगारपाड़ पहुँचे तो वहाँ पे वो एकदम सेंसलेस हो गया। उसे वहाँ से उठा कर लाया गया। वहाँ से फिर हम लोग भंगारपाड़ आउटपोस्ट में दिए। करीबन 2-3 घंटा हम लोग को वहाँ पे हैरासमेंट होना पड़ा, सब वेट थे। फिर मैनेजर को कॉल गया, फिर वहाँ से वो गए, फिर दूसरा ड्राइवर हमको अभी लेकर आ रहा है। ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্যে পৃথক পৃথক 2টি অভিযানে গ্রেফতার শিক্ষা আধিকারিক নবজ্যোতি শর্মা ও আবগারি অধীক্ষক বর্ষা বরা বরদলৈ। ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্যে পৃথক পৃথক 2টি অভিযানে গ্রেফতার শিক্ষা আধিকারিক নবজ্যোতি শর্মা ও আবগারি অধীক্ষক বর্ষা বরা বরদলৈ। এদিকে খাওয়াংয়ে ডিব্রুগড়ের দুর্নীতি দমন শাখার অভিযান। খাওয়াং জোনাল শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই অভিযান চালানো হয়। আজ ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হন শিক্ষা আধিকারিক নবজ্যোতি শর্মা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দিয়েছেন পুলিশের বিশেষ মহাপরিচালক। অন্যদিকে আজ ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় আবগারি বিভাগের অধীক্ষক বর্ষা বরা বরদলৈকে। মরিগাঁওয়ে দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হন ওই আধিকারিক। ঘুষ নেওয়ার অভিযোগে আবগারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। মদের দোকানের নামে এক ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা দাবি করেন। চিন্ময় তামুলি নামের এক ব্যক্তির কাছে ওই অর্থের দাবি করা হয়। সেই মোতাবেক 20,000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন বর্ষা। বরখলার বিজেপি নেত্রীর পুত্রের উপর প্রাণঘাতী হামলা চালালো দুষ্কৃতীরা, থানায় মামলা। উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেত্রীর পুত্রের উপর প্রাণঘাতী হামলা চালালো দুষ্কৃতীরা।
এই ঘটনা নিয়ে থানায় মামলা দায়ের হয়েছে। প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিজয়লক্ষ্মী চক্রবর্তীর পুত্র নবেন্দু চক্রবর্তী স্থানীয় ন্যায্য মূল্যের দোকানে দুর্নীতির পরিপ্রেক্ষিতে গ্রাম্য সভায় এজেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানান। রাতে বাড়ি ফেরার পথে 10 জনের দুষ্কৃতীর দল নবেন্দুর উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। যদিও কোনো ক্রমে প্রাণ রক্ষা করেন তিনি, তবে তার বাইকটি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনা নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। ঠিক নামার সময় আমার গলির মুখটার সামনে আমাকে 10-12 জন লোক দাঁড়িয়েছিল এদিক ওদিক করে। 2 জন লোক আমাকে সিগন্যাল দেয় এবং স্লো করে আমাকে জিজ্ঞেস করতেছিলাম যে হচ্ছিল এটা কি। জিজ্ঞেস করার আগেই পেছন দিক থেকে কজন লোক গামছা দিয়ে আমাকে আটকানোর জন্য এবং হাত বাঁধার জন্য খুব চেষ্টা চালায়। আমি বাইক কন্ট্রোল করতে না পেরে বাইক নিয়ে পড়ে যাই এবং ওদের সঙ্গে ধস্তাধস্তি করতে থাকি। থানায় যোগাযোগ করি এবং থানার পুলিশ এখানে উপস্থিত হয়ে স্থানীয় কিছু লোকজনদেরকে নিয়ে জল দিয়ে বাইকের আগুন নেভান এবং ওরা গাড়ি করে বাইকখানা থানায় নিয়ে আসছেন। ছড়ায় ওনার কোনো দুর্নীতি চলছে। রেশন দোকান আর অন্যান্য জিনিস নিয়েও কিছু লোকের অভিযোগ ছিল, তাই স্থানীয় বাগান কমিউনিটির লোকেরা আমাকে অভিযোগ করেন এবং ওরা একটা সভা আয়োজন করেন। এই সভায় বিশিষ্ট আরও কয়েকজন লোক ছিলেন, তো ও সবাই উপস্থিত হয়ে এই রেশন দোকানি যে ছিলেন জয়দীপ সাউ, ওনার নামে ওরা অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগ সম্পর্কে আমি অবগত ছিলাম এবং এই সম্পর্কে তার বিরুদ্ধে আমি আমার বক্তব্যের মধ্যে দু একটা কথা তুলে ধরি ওর বিপক্ষে। এটাই ছিল মূল উদ্দেশ্য এই ঘটনার চক্রের পেছনে। আশ্রম রোড এলাকার বন্যাক্রান্ত পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করল এআইডিএসও কাছাড় জেলা কমিটি। শুক্রবার আশ্রম রোড এলাকার পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এআইডিএসও কাছাড় জেলা কমিটির তরফে। এদিন প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ এবং নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন বিষয় শিক্ষক সুব্রত চন্দ্রনাথ। শিক্ষা সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস সহ অন্যান্যরা। ভয়াবহ বন্যা সাধারণ মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। সাধারণ পরিবারের পড়ুয়াদের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে, তাই অসহায় পড়ুয়াদের হাতে সামান্য কিছু শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার এই উদ্যোগ নিয়েছে সংগঠন বলে জানান কর্মকর্তারা। Today, on behalf of Students Organization All India DSO, we have organized here a distribution program of study materials. All of you know that a devastated flood recently, the people including Kachar district, Silchar town has lost their materials including study materials of students. So our organization from All India, they have collected some contribution from different places of country. We are thankful to all the peoples of country, those who have contributed our organization. শিলচর রামকৃষ্ণ মিশনের সেবামূলক কাজ অব্যাহত। প্রায় 500 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ। শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে রামকৃষ্ণ সেবা সংঘের কার্যালয় প্রাঙ্গণে ত্রাণ শিবির অনুষ্ঠিত হলো। এতে প্রায় 500 দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ সেবা সংঘের কর্মকর্তাগণ। উল্লেখ্য, ভয়াবহ বন্যার সময় থেকে শিলচর রামকৃষ্ণ মিশন বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। ত্রাণ সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বন্যাক্রান্তদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে উপকৃত হয়েছেন হাজার হাজার অসহায় মানুষ। শিলচর জেলা সংস্থার প্রাক্তন ফুটবলার সদ্যপ্রয়াত মদন দাসের স্মৃতিচারণ সভা আয়োজিত হল শুক্রবার। শিলচর জেলা সংস্থার প্রাক্তন ফুটবলার সদ্যপ্রয়াত মদন দাসের স্মৃতিচারণ সভা আয়োজিত হল শুক্রবার। এদিন সন্ধ্যায় সংস্থার সভাপতি বাবুল হোড়ের পৌরোহিত্যে আয়োজিত স্মৃতিচারণ সভায় 1974 সালে ইন্টার ডিস্ট্রিক্ট
সিনিয়র দলের প্রাক্তন অধিনায়ক মদন দাসের খেলার জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন শিলচর ডিএসের বিশিষ্ট কর্মকর্তারা। মদন দাসের মৃত্যু ক্রীড়াক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, সচিব নন্দদুলাল রায়, ডিএসের ভাইস প্রেসিডেন্ট সুজন দত্ত, আশুতোষ রায়, এজিএস অজয় চক্রবর্তী, অরিজিৎ গুপ্ত, কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত, ফুটবল বিভাগ সচিব বিকাশ দাস, উৎপল দত্ত, সুশীল কংসবণিক, পৃথ্বীশ পাল, সুদীপ দে, গ্রাউন্ড সচিব নিলয় পাল, স্টেডিয়াম সচিব দেবাশিস সোম প্রমুখ শিলচর ডিএসের কর্মকর্তারা প্রয়াত ফুটবলার মদন দাসের স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন এদিন। ক্লাবের সামনে অসম্ভব সিগারেট পরে আমি জানলাম যে ডেইলি 3 প্যাকেট সিগারেট, ডেইলি 3 প্যাকেট অসম্ভব আমি দেখতাম। সেখানে তারা পরে এসছে, তো সেটা আজকাল আমাদের কাছে আমাদের যতীন্দ্রমোহন দাস, জ্যোতি দাস মাইকের সাউন্ড আমি বুঝতে পারছি না, একটু বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে বললো বিকাশ ইউনিভার্সিটি খবর পেয়েছি মদন দা মারা গেছে। তাহলে আপনি কিরকম কনফার্ম? শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। কাছাড়ে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, শুক্রবার পজিটিভ 55। তারাপুরের মদনমোহন রোডে যুবককে কুপিয়ে হত্যা, আটক 1। রাজ্যের 27টি জেলায় পেনশন পরিষেবা কেন্দ্রের উদ্বোধন, পরিষেবাটি পেনশনের প্রক্রিয়াকে আরও সহজ করবে বললেন মুখ্যমন্ত্রী। ভুবন পাহাড়কে রাজ্যের দ্বিতীয় অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আম জনতা। শিলচর কালাইন জাতীয় সড়কের অবস্থা বেহাল, শীঘ্রই সংস্কারের দাবি। তাম্বুটিলায় চোরের দলের আক্রমণে গুরুতর আহত 1 যুবক, থানায় মামলা। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।